আমরা গত ক্লাসে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, সোর্স, কারেন্ট ডিভাইডার রুল, ওহমের সূত্র এগুলো সম্পর্কে জানছিলাম। তো আমরা আরো একবার এগুলো একটু রিভিশন দেব, দিয়ে তারপর আগাবো সামনে। ঠিক আছে? শোনা যাচ্ছে আমার? দেখা হ্যাঁ যাচ্ছে দাদা, ঠিক মতো? শোনা যাচ্ছে। হ্যাঁ, দেখাও শুনতে যাচ্ছে। পাচ্ছি। এখানে সিরিজ সার্কিট সম্পর্কে আর কারোর কোনো কোনো জিজ্ঞাসা আছে? সিরিজ সার্কিটে আমরা কিভাবে চিনবো? সিরিজ সার্কিট হচ্ছে একটা লোড বা একটা যদি বাতি হিসাব করি, তাহলে এর এক প্রান্তের সাথে অপর একটা বাতির অপর প্রান্ত, এবং এর অপর প্রান্তের সাথে এর এক প্রান্ত, এইভাবে থাকবে। অর্থাৎ যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একটা মাত্র পথ, এটা হচ্ছে সিরিজ সার্কিট। যেহেতু এটা আলাদা আলাদা লোড, সেজন্য এদের নামগুলো আলাদা আলাদা, কিন্তু বাস্তবে কারেন্ট সেম। এজন্য আমরা আইটি ইকুয়াল টু I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3, এটা এটা জানি সিরিজ সার্কিটের ক্ষেত্রে। এবং ভোল্টেজ কি হবে? যেহেতু প্রত্যেকটা কারেন্ট সমান এবং এর রেজিস্ট্যান্স গুলো যদি বিভিন্ন ধরনের হয়, তাহলে এর ভোল্টেজ গুলো কি হবে? বিভিন্ন ধরনের হবে। যেহেতু আমরা জানি যে V ইকুয়াল টু IR, তো এই ভোল্টেজ গুলোর যোগফল হবে মোট ভোল্টেজের সমান। এটা VT ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, যতগুলো হয়। আর টোটাল রেজিস্ট্যান্স হবে রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফলের সমান। এগুলো আমরা জানি, এটাতে আমরা বেশি টাইম দিব না। প্যারালাল সার্কিট সম্পর্কেও জানি। প্যারালাল সার্কিট হচ্ছে কোনগুলো? অর্থাৎ যেগুলোর আড়াআড়িতে ভোল্টেজ সব সময় সমান। আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটো কিন্তু একই পয়েন্ট, যেহেতু একটা কন্ডাক্টর দিয়ে শর্ট করা আছে, তাই না? অপর পয়েন্ট গুলো একই। এইভাবে দেখা যায় যে প্রত্যেকটা আড়াআড়িতে একই ভোল্টেজ আছে। অর্থাৎ ভিটি ইকুয়াল টু, এটা যদি V1 হয়, এটা V2 হয়, V3 হয় এবং V4 হয়, তাহলে ভিটি ইকুয়াল টু V1 V2 V3 V4। এবং এর যেহেতু কারেন্টটা এর রেজিস্ট্যান্স অনুসারে ভাগ হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স যত বেশি হবে কারেন্ট তত কম ফ্লো হবে। আর এই কারেন্ট দেওয়ার যোগফল হবে টোটাল কারেন্টের সমান। আইটি ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4, যতগুলো আসে আর কি। আর রেজিস্ট্যান্সটা কি হবে? প্যারালালে আমরা জানি যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের উল্টা এর যোগফল মোট রেজিস্ট্যান্সের উল্টায় সমান। অর্থাৎ আমরা ক্যালকুলেটরে এইভাবে করতে পারি যে R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স প্লাস R4 ইনভার্স দেওয়ার পর টোটাল আরেকটা ইনভার্স। অর্থাৎ এইটার আমরা যদি এই পাশে নিয়ে যাই, তাহলে এটা এইভাবে ইনভার্স হয়ে যায়। এই পর্যন্ত ক্লিয়ার? শোনা হচ্ছে জি আমার কথা? প্রভু, ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার আছে? জি প্রভু, ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে সোর্স সম্পর্কে আমরা জানি, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্সটা এভাবেও লেখা যায়, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স ই বা ভি দিয়ে। আর হচ্ছে এভাবেও লেখা যায়। এখানে হচ্ছে ভোল্টেজ সোর্স, অর্থাৎ একটা ব্যাটারি ধরা হয়েছে। ব্যাটারি এখানে কয়েকটা সেল মিলে একটা ব্যাটারি হয়। যদি শুধুমাত্র একটা দাগ এরকম দেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে একটা সেল বোঝায়। আর অনেকগুলো সেলের সমষ্টি হচ্ছে একটা ব্যাটারি। তারপর হচ্ছে ভোল্টেজ সোর্স সম্পর্কে আমরা জানছি, অর্থাৎ যে সোর্স নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ সবসময় সরবরাহ দেয়। লোড পরিবর্তন হলেও কি আর না হলেও কি, সবসময় নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ সরবরাহ দিবে, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স। আর কারেন্ট সোর্স হচ্ছে যে সোর্স নির্দিষ্ট পরিমাণ কারেন্ট সরবরাহ দেয়, লোড রেজিস্ট্যান্স পরিবর্তন হলেও আর না হলেও। আর হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স।
অর্থাৎ যে সোর্সটা অপর একটা লোডের কারেন্টের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। অর্থাৎ এটা পরিবর্তন হয় অন্য লোডের কারেন্ট ফ্লো এর উপর। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স সেম, এগুলো আমরা আস্তে আস্তে জানবো, যখন ম্যাথ করব তখন জানবো। আচ্ছা, কারেন্ট ডিভিশন রুল এটা আমরা সবাই জানি। টোটাল কারেন্ট, আমরা যদি এই আয়ন শাখার কারেন্ট নির্ণয় করি তাহলে টোটাল কারেন্ট ইনটু এর বিপরীত শাখা, যেহেতু এগুলো সবগুলো হচ্ছে এর বিপরীত শাখা, তাহলে কি হবে R2 প্লাস R3 প্যারালাল R4, যেহেতু এই দুটো মিলে একটা আর এটা এই তিনটা মিলে যোগ করার পর একটা শাখা হচ্ছে, তাহলে I1 ইনটু এর বিপরীত শাখা হচ্ছে এই টোটালটা বাই হচ্ছে R1 প্লাস এই টোটালটা। তাহলে এটা গেল কারেন্ট ডিভাইডার রুল। এরপর আছে ভোল্টেজ ডিভিশন অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার রুল। যেহেতু সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ ভাগ হয়ে যায়, তাই না, ভোল্টেজ ড্রপ হয়ে যায় বিভিন্ন লোডে। সেক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা লোডের ভোল্টেজ নির্ণয় করতে চাই তাহলে কি হবে, টোটাল ভোল্টেজ ইনটু ওই নিজ শাখার রেজিস্ট্যান্স। এখানে একটু পরিবর্তন, কারেন্ট ডিভাইডারের আর ভোল্টেজ ডিভাইডারের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে নিজ শাখার রেজিস্ট্যান্স হবে বাই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। সেম কারেন্ট ডিভাইডার রুলের মতো, কিন্তু এটা হচ্ছে নিজ শাখার রেজিস্ট্যান্স, আর কারেন্ট ডিভাইডার রুলে ছিল বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এখানে নিজ শাখা বলতে আমরা শুধুমাত্র যে লোডটার ভোল্টেজ নির্ণয় করব সেইটা। তো এটাতে কারোর কোনো প্রশ্ন আছে? ভোল্টেজ ডিভাইডার রুল, যদি আমরা কারেন্ট ডিভাইডার রুল বুঝি তাহলে এটা না বুঝলেও সমস্যা নেই, ওইটা না দিয়ে প্রভু, আমরা এটা সব। বুঝতে পারছি। হ্যাঁ, তবু একটু ভোল্টেজ ডিভাইডার রুলটা যদি আবার বলতেন। ভোল্টেজ ডিভাইডার রুল আমরা সাধারণত সিরিজ সার্কিটে আমরা কি জানি, কারেন্ট সমান থাকে, তাই না? এটা একটা কি সিরিজ সার্কিট না? হ্যাঁ, এটা সিরিজ সার্কিট, এটাতে কারেন্ট সমান, কিন্তু ভোল্টেজ কি প্রত্যেকটা লোডের ভোল্টেজ কি সমান হবে? না, ভিন্ন ভিন্ন। কারণ এর রেজিস্ট্যান্স যেহেতু আলাদা হতে পারে, রেজিস্ট্যান্স আলাদা হলে অবশ্যই তার ভোল্টেজ ড্রপটাও আলাদা হবে। তো ভোল্টেজ ড্রপ যেহেতু আলাদা, এখানে ভোল্টেজ ড্রপটা কিসের উপর নির্ভর করে, যেহেতু সিরিজ সার্কিট কারেন্ট সমান কিন্তু রেজিস্ট্যান্স হচ্ছে আলাদা, তো রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে। ভি ইকুয়াল টু আই আর, আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, যেহেতু কারেন্ট সবগুলোর জন্য একই, তাহলে রেজিস্ট্যান্স আলাদা হলে ভোল্টেজ আলাদা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে তাহলে পারছি। এটা আমরা কিভাবে নির্ণয় করব? এইটা হচ্ছে যেহেতু ভোল্টেজের সাথে রেজিস্ট্যান্সের সমানুপাতিক সম্পর্ক, এই জন্য আমরা কিন্তু নিজস্ব শাখার রেজিস্ট্যান্স নিচ্ছি, তাই না? আর এইখানে হ্যাঁ ভোল্টেজের সাথে কারেন্টের কি সম্পর্ক, এই রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের কি সম্পর্ক ছিল, উল্টানুপাতিক, এই জন্য বিপরীত শাখার রেজিস্ট্যান্স নিচ্ছি, তাই না? হ্যাঁ হ্যাঁ এটা আছে মনে রাখার একটা উপায়। যেহেতু রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে ভোল্টেজ ড্রপ বেশি হবে, কিন্তু রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে কারেন্ট ফ্লো কম হবে, এটা হচ্ছে উল্টা। সেই জন্য ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে আমরা টোটাল ভোল্টেজ ইনটু নিজ শাখার রেজিস্ট্যান্স, এখানে নিজ শাখার রেজিস্ট্যান্স যেহেতু V1 নির্ণয় করতেছি, এই জন্য R1 ভাগ হচ্ছে R1 প্লাস R2। আর টোটাল রেজিস্ট্যান্স। আচ্ছা, ঠিক আছে। এরপর আছে KCL। KCL এর ক্ষেত্রে কারশফস কারেন্ট ল আমরা জানি, এটা সবাই জানি। কোন একটা পয়েন্টে বা জাংশনে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, মানে যতটুকু কারেন্ট ওই পয়েন্টে আসতেছে সেই একই পরিমাণ কারেন্ট চলে যাবে, এটা হচ্ছে কারশফস কারেন্ট ল। তো এখানে যদি আমরা এই পয়েন্টে হিসাব করি, এই পয়েন্টে হিসাব করলে এখানে কি কারেন্ট আসতেছে, আইটি কারেন্ট আসতেছে, তাই না? আইটি কারেন্ট আসতেছে। হ্যাঁ, আর যাচ্ছে কি I1 প্লাস I2, আই, এই দুটো হ্যাঁ কারেন্ট যাচ্ছে, তাহলে এই দুটোর যোগফল ইকুয়াল টু আইটি। হ্যাঁ। আবার যদি এই পয়েন্টে হিসাব করি তাহলে I2 ইকুয়াল টু আই টু কারেন্ট I3, যাচ্ছে। হ্যাঁ I3 প্লাস I4, ঠিক আছে। তারপর আছে কারশফস ভোল্টেজ ল, KVL। এখানে KVL এর ক্ষেত্রে আমরা আগে কারেন্টের ডিরেকশনটা দিয়ে নেব, অর্থাৎ এই সার্কিটটাতে কারেন্টের ডিরেকশন এস আইটি, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, এখান দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে I1 কারেন্ট যাচ্ছে, এখান থেকে আইটি কারেন্ট যাচ্ছে।
তাহলে যে পয়েন্টটা দিয়ে কারেন্ট ঢুকবে সেটা আমরা প্লাস দিব, যে পয়েন্ট দিয়ে কারেন্ট বেরোবে সেটা মাইনাস দিব। আবার একইভাবে এই পয়েন্ট দিয়ে কারেন্ট ঢুকতেছে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। আর ভোল্টেজের এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ, এটা তো আমরা জানি, তাই? এটুকু ক্লিয়ার? চিহ্নটা দেওয়া। হ্যাঁ, ক্লিয়ার। তো এবার আমরা এভাবে ঘুরবো, এভাবে ঘুরলে ঘড়ির কাঁটার দিকে এইভাবে ঘুরবো আর কি। তাহলে এখানে কি আছে? ভোল্টেজের আমরা শেষ চিহ্ন নিতে পারি, প্রথম চিহ্নও নিতে পারি। তো আমরা শেষ চিহ্নটা নিলাম। এখানে কি দেওয়া আছে? শেষ চিহ্ন ভি। তাহলে এটা প্লাস ভি, প্লাস ভি, তাই না? তারপরে কি আছে? শেষ চিহ্ন এটার মাইনাস আইটি আর অন, আইটি আর অন। আমরা কিন্তু এই লোডে ভোল্টেজটা নেব, অর্থাৎ ভোল্টেজ নেওয়ার জন্য আমার কি কি লাগবে? এর কারেন্ট ইনটু এর রেজিস্ট্যান্স। তাহলে এখানে আইটি ইনটু আর অন। এখানে তারপর কি হবে? মাইনাস মাইনাস আই ওয়ান আর টু ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু জিরো কেন? আমরা এটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল, অর্থাৎ কোন একটা লুপের বদ্ধ লুপের এটার হচ্ছে ভোল্টেজের বীজগাণিতিক যোগফল শূন্য, বীজগাণিতিক যোগফল শূন্য। তো এটা হচ্ছে বীজগাণিতিক যোগফল, এটা শূন্য লিখতে পারি। এটা হচ্ছে লুপ ওয়ানে। আর লুপ টুতে একইভাবে এটা হচ্ছে ওয়ান, এটা টু। টুতে কি হচ্ছে? এখানে এর শেষ চিহ্নটা কি আছে? প্লাস আই, যেহেতু এর কারেন্ট আই ওয়ান, রেজিস্ট্যান্স আর টু। এটার ক্ষেত্রে এর কারেন্ট আই টু আর থ্রি, যেহেতু শেষ চিহ্ন মাইনাস আছে, এটার ক্ষেত্রে মাইনাস আছে। এটা নিলাম, এটা হচ্ছে জিরো। ক্লিয়ার এই পর্যন্ত? জি দাদা। নেক্সট আমরা আছে স্টার ডেল্টা ট্রান্সফার। স্টার ডেল্টা ট্রান্সফার আমরা জানি সবাই। এখানে ডেল্টা অর্থাৎ হচ্ছে কোন একটা রেজিস্ট্যান্সের। আঙ্কেল, আগের পেজটা যদি একটু দেখাতেন, একটা স্ক্রিনশট নিতাম। আচ্ছা, ওইগুলো আমি পিডিএফ দিয়ে দেবো, এইটার সেটা পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? হ্যালো প্রভু, সাগর, এই ইয়া টোটাল ইয়াটার একটা হ্যাঁ দিয়ে দিয়ে বা এগুলো ছবি একটু দিয়ে দিতে একটু সুবিধা হয়। আপনারা জুম এটা যদি শেষ হয়ে যায় আবার ঢুকবেন নিচে, 10 মিনিট পরে কেটে যাবে। আচ্ছা। তো স্টার ডেল্টা ট্রান্সফারে এখানে ডেল্টার ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্সের এক প্রান্ত অপর একটা রেজিস্ট্যান্সের এক প্রান্তের সাথে, অর্থাৎ একটা কমন প্রান্ত থাকবে যেখানে দুটো রেজিস্ট্যান্স যুক্ত হয়েছে। এখানেও এরকম, অপর প্রান্ত এর অপর একটা রেজিস্ট্যান্সের অপর প্রান্তের সাথে, এটাও ওই একইভাবে। এটা দেখলেই আমরা বুঝবো, তাই না? আর স্টারের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্স একটা কমন প্রান্তে, অর্থাৎ তিনটে এক জায়গায় মিলিত হয়েছে। এটা হচ্ছে স্টারের মতো। আর এটা ডেল আকৃতির, এই জন্য এটা আছে ডেল্টা। তো এখানে আমরা এটা আর ওয়ান আর টু আর থ্রি ধরলাম, এটা হচ্ছে এ বি সি। যদি আমরা এ নির্ণয় করতে চাই, অনেক সার্কিটের ক্ষেত্রে যখন আমরা কিছুই বুঝবো না যে এটা সিরিজ কি প্যারালাল, কোনো পয়েন্ট মেথড দিয়েও হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ওইটা স্টার ডেল্টা কনভার্সন করা লাগতে পারে দুই একটা। তো সেই ক্ষেত্রে এ ইকুয়াল টু আর ওয়ান ইন্টু আর টু। এখানে এ এর দুই পাশে যে দুটো আছে, এর দুই পাশে কোনটা কোনটা আছে? আর ওয়ান আর টু, আর ওয়ান ইন্টু আর টু। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনটা উপরে যাবে, আর নিচের সবগুলোর যোগফল। নিচে আর ওয়ান আর টু আর থ্রি, এটা হচ্ছে স্টার থেকে, এটা ডেল্টা থেকে স্টারে কনভার্সন, তাই না? এটা হচ্ছে ডেল্টা থেকে স্টারে কনভার্সন, ঠিক আছে? তো এবার বি এর ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রে আর ওয়ান ইন্টু আর থ্রি, আর ওয়ান আর নিচে হবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এটা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু একদম সহজ। তারপরে সি এর ক্ষেত্রে কি হবে? আর টু ইন্টু আর থ্রি হচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এবার স্টার থেকে ডেল্টাতে কনভার্সন, স্টার থেকে ডেল্টাতে কনভার্সনের জন্য এখানে আর ওয়ান ইকুয়াল টু এ ইন্টু বি, অর্থাৎ এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ, ভাগ হচ্ছে যেহেতু আর ওয়ান
R1 এর বিপরীত যেটা আছে, আমরা যদি এটাকে R1 লিখি, এটা হচ্ছে R2, R2 এটা হচ্ছে R3। আর তাহলে R1 এর বিপরীতে কি আছে? C আছে, তাই না? সিএস তাহলে এটা হবে C, নিচে হবে C। যখন R2 নির্ণয় করব, উপরে একই, শুধুমাত্র R2 এর R1 বিপরীতে কোনটা আছে? B, বি তাই না? R3 এর ক্ষেত্রে R3 এর এ বিপরীতে আছে E, এটা হবে নিচে R3। এরপর স্টার ডেল্টা ট্রান্সফার গেল, এটা ডেল্টা স্টার, এটা স্টার ডেল্টা। নেক্সট হচ্ছে পয়েন্ট মেথড। আমরা অনেকগুলো মিশ্র সার্কিট, অনেক জটিল সার্কিটের ক্ষেত্রে আমরা সিরিজ নাকি প্যারালাল বা এগুলো বোঝা যায় না, সেক্ষেত্রে আমরা পয়েন্ট মেথড ব্যবহার করব। পয়েন্ট মেথডের মানে হচ্ছে সরলীকরণ, ওইটা একটু সাজায় নেব আর কি। তো এখানে এটা দেখা যাচ্ছে একটা সার্কিট, তাই না? একটা সার্কিটের এটা কোনটার সাথে কোনটা প্যারালাল কিছু বোঝা যাচ্ছে? এটার সাথে কি এটা সিরিজ নাকি প্যারালাল কিছু বোঝা যাচ্ছে না, এটার সাথে কি হবে এটা কিছু বোঝা যাচ্ছে না, বুঝছেন? না, না না, তাহলে এখানে আমরা এটার একটা পয়েন্ট ধরলাম, এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। বি যেহেতু এটা এ পয়েন্ট, এই পয়েন্ট মেথডের নিয়ম হচ্ছে একটা পয়েন্ট যখন আমরা ডিনোট করব, তখন ওই পয়েন্টটা চলতে থাকবে যতক্ষণ না কোনো ইকুইপমেন্ট অর্থাৎ রেজিস্ট্যান্স সোর্স কোনো কিছু না বাঁধবে, তত সময় ওই পয়েন্টটা চলতে থাকবে। অর্থাৎ এই পয়েন্ট পর্যন্ত কি এটাও কি এ পয়েন্ট, তাই না? এই পয়েন্ট আর এই পয়েন্ট একই না? যেহেতু এর মধ্যে কোনো ইকুইপমেন্ট বা কোনো রেজিস্ট্যান্স কিছুই নেই, তাহলে এটাও এ পয়েন্ট, তাই না? বুঝা যাচ্ছে? বুঝতে পারছি। এখন এটা বি পয়েন্ট হলে তাহলে কি হবে? এটাও বি পয়েন্ট, এই সব বি পয়েন্ট না এগুলো? তাহলে সি এইটা এর কি হবে? আগে পর্যন্ত বি পয়েন্ট। এটা হবে তাহলে, এটা কিন্তু এ আর বি দেওয়া যাচ্ছে না, কারণ কি এর মধ্যে কি রেজিস্ট্যান্স আছে, আছে না? এর মধ্যে রেজিস্ট্যান্স আছে, তাহলে এটার আলাদা একটা পয়েন্ট দেওয়া লাগবে, এটা সি পয়েন্ট দিলাম। ঠিক আছে এই পর্যন্ত? তো এবার আমরা লিখতে পারি এটা হচ্ছে এ আর বি ধরলাম, আর এখানে একটা পয়েন্ট সি দিয়ে নিলাম। হুম এখন যেহেতু এই পয়েন্ট টোটাল, এটা হচ্ছে সব এ এর লাইন, এটা হচ্ছে বি এর লাইন, তো এখানে এ আর সি এর মধ্যে কি আছে? R1। এ আর সি এর মধ্যে R1 দিলাম, এ আর সি এর মধ্যে আছে R2, এটা হচ্ছে R2। এ আর সি এর মধ্যে আছে R3, এটা হচ্ছে সব সি, এটা হচ্ছে এ। তাহলে এ আর সি এর মধ্যে R3 আছে। নেক্সট হচ্ছে বি আর সি এর মধ্যে আছে R4। ঠিক আছে? তাহলে কি এইবার বোঝা যাচ্ছে না এটার সাথে এটা কি প্যারালাল, তার সাথে এটা প্যারালাল, দেন এটা, তারপরে সিরিজ। ঠিক আছে? তাহলে এইভাবে এইটা পয়েন্ট মেথড দিয়ে এইভাবে সহজে করা যায়। এই পাশে আরেকটা সার্কিট আছে, এই সার্কিটে এখানে কি করা আছে? শর্ট করা আছে, তাই না? আমরা কি জানি কারেন্ট সব সময় কি সহজ পথে, কারেন্টের ধর্ম হচ্ছে সবসময় সহজ পথে সে নেগেটিভ প্রান্তে ফিরে আসবে, অর্থাৎ পজিটিভ থেকে বের হয়ে সে যে পথটা সহজ পাবে সেই পথ দিয়েই চলে আসবে। এই পয়েন্টে আসার পরে সে কোন দিকে যাবে? কারেন্টটা কি এই দিকে যাবে নাকি এই দিকে যাবে? কোন দিকে যাবে সে? না প্রভু ওই যে সরাসরি পথ দিয়ে শর্ট চলে আসবে। শর্ট দিয়ে যাবে শর্ট নেগেটিভ। শর্ট পথ দিয়ে সে নেগেটিভে চলে আসবে, অর্থাৎ এইটুকুর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এর টোটাল রেজিস্ট্যান্সটা কি হবে? R1, শুধু R1। ধর এটা আমরা যদি পয়েন্ট মেথড দিই তাও বোঝা যাবে, এমনিতেই বোঝা যাচ্ছে এটা। তারপরে এই সার্কিটের ক্ষেত্রে এখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং এর আড়াআড়িতে আরেকটা শর্ট পথ আছে, তাহলে কারেন্ট কোন পথে যাবে? এই পথে কি যাবে? শর্ট পথ দিয়ে। শর্ট পথে শর্ট পথ দিয়ে যাবে, তাই না? এইটার ক্ষেত্রেও একই, শর্ট পথ শর্ট পথ দিয়ে দিয়ে যাবে, যাবে। এবং এইটার ক্ষেত্রেও এই শর্ট পথ দিয়ে চলে আসবে, এটা দিয়ে আর যাচ্ছে না, এটার মধ্যে দিয়ে যাওয়াই লাগবে কারণ যেহেতু আর শর্ট পথ নেই। তো পয়েন্ট মেথডে আমরা অনেকগুলো ম্যাথ করব এরপরে। হুম, আচ্ছা, তারপরে আছে সোর্স কনভার্সনটা পরে।
এখানে একটা ম্যাথ আছে, দেখা যাচ্ছে? জি দাদা। হ্যাঁ তো এখানে দেখেন আমরা এটা কি বোঝা যাচ্ছে কিছু, এটার সাথে এটা সিরিজ, তারপরে এটার সাথে কি আছে, এটা কি কিছু বোঝা যাচ্ছে? এখানে আবার শর্ট করা আছে, পয়েন্ট এখানে মেথড শর্ট, দিতে হবে। এটাতে সিরিজ প্যারালাল কিছু ডিনোট করা যাচ্ছে না, তো আমরা এখানে আমরা পয়েন্ট মেথড দিব। তাহলে এটা যদি এ পয়েন্ট ধরি, এটা বি পয়েন্ট ধরি, এখানে দেওয়া আছে এ পয়েন্ট, আর এটাও তাহলে কি হবে, এটাও এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট, তাই না? হ্যাঁ। আর যেহেতু এটা হচ্ছে আলাদা একটা প্রান্ত, সেজন্য এটাকে সি পয়েন্ট ধরলাম। আর এই দুটো সিরিজ তো এই সরাসরি জন্য হবে সিরিজেই ইউনিটি আছে, পাস। এই দুটোকে আমরা 5 হিসেবে লিখতে পারি, এই দুটোকে আমরা 5 হিসেবে লিখতে পারি, যেহেতু সিরিজে আছে, বোঝাই যাচ্ছে। তাহলে এইখানে এ আর বি এর মধ্যে কত আছে? এ আর বি এর মধ্যে আছে 5, এখানে একটা পয়েন্ট সি দিলাম। তারপর এ আর বি এর মধ্যে আছে আবারও 5 আছে, এই দুটো শেষ। তারপর এ আর বি এর মধ্যে আবারও 5 আছে, তারপর এ আর সি, এ আর সি এর মধ্যে কি আছে? 5 আছে, তাই না? প্লাস বি আর সি এর মধ্যেও 5 আছে, এ বি আর সি এর মধ্যেও 5 আছে। আর কি বাদ আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এটা শেষ। এখন এটা তো বোঝা যাচ্ছে, তাই না? এটা আছে, এটার সাথে এটা প্যারালাল, তার সাথে এটা সিরিজ, তার সাথে এটা তার সাথে প্যারালাল, সব প্যারালাল সবগুলো প্যারালাল প্যারালাল, তাই না? এই দুটো আছে, সিরিজে আছে। তো এরপর তো আমরা করতে পারবো, তাই না? এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো না? পারবো? একটু হ্যাঁ দাদা। তো আপনাদের আর 1 মিনিট আছে, এরপরে আবার জয়েন করবেন সবাই। প্রভু আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা